আসসালামু আলাইকুম। উপন্যাস হৃদমায়ার প্রেমগাথা পর্ব ২৫। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। ভারী চিন্তার বিষয় তো। এই বিষয়টা আমার মাথায় আসেনি। আপনি একা কবুল বললে তো হবে না, তাই না? যেহেতু প্রমাণের জন্য মিথ্যে বিয়েটা হচ্ছে, সেহেতু ছেলে মেয়ে দুজনের গলার আওয়াজ প্রয়োজন পড়বে। কিন্তু এই মুহূর্তে ছেলে পাবো কোথায়? হৃদ ভাবুক হওয়ার ভান ধরল। মায়া খানিকটা ভেবে পড়ল, আসিফ ভাইয়াকে না হয় বলুন আমার সাথে মিথ্যা মিথ্যা কবুল বলতে। মায়ের কথায় হৃদ খানিকটা নড়ে চড়ে বসল। তার সাজানো গোছানো সুন্দর প্ল্যানিংটাতে কিভাবে জল ঢেলে দিতে চাইছে এই মহিলা। হৃদ অসন্তুষ্ট গলায় পড়ল, আরে না, আসিফকে দিয়ে হবে না, আসিফ থাক। আচ্ছা, আমাকে দিয়ে হবে না? আপনার এই উপকারটা বরং আমি করি। দায়িত্ব যেহেতু নিয়েছি, এতটুকু উপকার তো করাই চাই। আচ্ছা, লোকটার তথ্য তো আমি জানি না তেমন। এখন বিয়েতে যদি ওনার পরিচয় দরকার পড়ে তাহলে কি দিব? আপাতত আমার পরিচয় দিয়ে আপনার মিথ্যে বিয়েটা কমপ্লিট হবে। তারপর আপনার স্বামীর পরিচয় পেলে নতুন করে ভয়েস এডিটিং করে আমার নাম কেটে না হয় আপনার স্বামীর নাম ঠিকানা বসানো হবে। মায়া ঘাড় বাঁকা করে সম্মতি দিল। এই মুহূর্তে হৃদকে মায়ার খারাপ মনে হচ্ছে না, বরং ভালোই মনে হচ্ছে। লোকটা মায়ার কত বড় উপকার করতে চাইছে। মায়া বেশ ফুরফুরে মেজাজে নাস্তাটা শেষ করতেই আসিফ কাজী আর উকিল নিয়ে হাজির হলো। পিছন পিছন রাহাতের সঙ্গে রাফিন, সোহাগ নামক আরও দুটো ছেলে আসলো হৃদ ভাইয়ের বিয়েতে উপস্থিত থাকবে বলে। আবার দেখা যায় তাদের দুজনকে মায়ের পক্ষে সাক্ষী হতে। মায়া হৃদের কূটনৈতিক বুদ্ধির খতিয়ান বুঝতে পারল না, বরং হৃদ মায়াকে ভুলভাল বুঝিয়ে সোফায় গিয়ে বসলো দুজন, তাও দূরত্ব নিয়ে। উকিল সাহেব মায়ের দিকে বিয়ের রেজিস্ট্রি পেপার এগিয়ে দিতেই মায়া সুন্দর করে সাইন করে দিল। ও মনে করলো কাগজগুলো ওদের চুক্তিপত্রের। মায়ার মুখোমুখি কাজী সাহেব বসা। তিনি মায়ের রেজিস্ট্রি পেপার সাইন করার পরপরই হৃদ মায়ের কাবিননামা এগিয়ে দিল। মায়া তাতেও সাইন করলো, কিন্তু বরের জায়গাটা খালি দেখে হৃদের দিকে তাকালো এক পলক। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো দুজনের। হৃদ পূর্ব থেকে মায়ের দিকে তাকিয়েছিল, মূলত মায়ের দিকে উপস্থিত সবাই তাকিয়ে। মায়া জড়তার জন্য সবার সামনে হৃদকে প্রশ্ন করতে পারল না যে কাবিননামায় বরের জায়গায় কে সাইন করবে সেটা। মায়া কাবিননামা সাইন করে কলমটা রাখল। কাজী সাহেব হৃদের দিকে একই কাবিননামা এগিয়ে দিতে চাইলে হৃদ হাতের ইশারায় থামতে বলে ওনাকে। হৃদ পরে সাইন করবে এমনটা হাতের ইশারায় বোঝাতে কাজী সাহেব আর কথা না বাড়িয়ে বিয়ে পড়ানো শুরু করেন। কাজী সাহেব হৃদের নাম তার বাবার নাম নিয়ে বিয়েটা পড়ানো শুরু করলে আসিফ হৃদের ফোনের রেকর্ড অন করে টেবিলের সামনে রাখল। পুরো বিয়েটা রেকর্ড করার মধ্যে দিয়েই সম্পূর্ণ হলো। মায়া বুঝলই না কোনো মিথ্যে বিয়ে টিয়ে নয়, বরং সত্যিকারের শক্তপোক্তভাবে আবারও একবার বিয়ে হলো দুজনের। মায়া মনে করল হৃদয়কে উপকার করেছি, বিশাল বড় উপকার। কিন্তু মায়া ঘুণাক্ষরেও টের পেল না সেই উপকারী মানুষটা আবারও একবার ওর স্বামী হয়ে বসে আছে। দুজনের বিয়ে শেষ হতেই হৃদ আসিফকে দিয়ে মায়াকে কলেজে পাঠালো। তারপর সে কাবিননামা সাইন করে সবাইকে বিদায় জানালো। বিয়ের ডকুমেন্ট হিসেবে প্রত্যেকের কাগজ তার কাছে একটা করে কপি রাখলো। হৃদ তীক্ষ্ণ নজরে সেগুলো পরখ করতে লাগলো কফিতে চুমুক দিতে দিতে। তার হাতের এই কফিটা মায়ায় বানিয়েছিল যাওয়ার আগে। সে বলেছিল মায়াকে চলে যাওয়ার আগে হৃদকে আরও একটা কফি করে দিতে। মায়া বিনা কথায় করেও দিয়েছে। হৃদ সূক্ষ্ম নজরে বিয়ের রেজিস্ট্রি পেপারগুলো দেখতে লাগলো বারবার। কাল মায়া কথাগুলো হৃদকে ওইভাবে না বললে আজ হয়তো হৃদ কখনোই বিয়েটা করতো না। কাল মায়া হৃদের চোখে আঙুল দিয়ে বুঝিয়েছিল তার কাছে কোনো সাক্ষ্য প্রমাণ নেই দুজনার বিয়ের। আসলেই ছিল না। হৃদ কোনোভাবে বিয়েটা হয়েছিল বলে এমনটা প্রমাণ করতে পারত না। সেজন্য তোড়জোড় করে আজকে বিয়েটা করে নিল হৃদ। এখন হৃদের কাছে প্রমাণ আর প্রমাণ। হৃদ সূক্ষ্ম চোখে আরও একবার কাগজগুলোই চোখ বুলালো। তার বউ বোকা হলেও মাঝে মধ্যে কাজের কথা বলে বেড়ায়। তাকে বিয়ের আইডিয়া দেওয়াটা জোশ ছিল। কলেজে ঢুকতে ঢুকতে মায়ের ৯টা বেজে গেল। আসিফ হৃদের গাড়ি করে মায়াকে এইটুকু পথ দিয়ে গেল। এতক্ষণে কলেজে বেশ ভালোই আনাগোনা হয়েছে স্টুডেন্টদের। জুই এখনও কলেজে আসেনি, হয়তো একটু পর আসবে। তবে শ্রেয়াকে দেখা গেল কলেজের চত্বরেই। অবাক চোখে মায়ার দিকে তাকিয়েছিল সে। হয়তো বোঝার চেষ্টা করছিল মায়া হৃদের গাড়িতে কিভাবে আসলো। মায়া প্রথমে বুঝলো না শ্রেয়ার দৃষ্টির কারণ, কিন্তু তারপরে ঠিকই বুঝলো যখন শ্রেয়া মায়াকে এই নিয়ে প্রশ্ন করলো সে কিভাবে হৃদের গাড়িতে আসলো। মায়া খুব স্বাভাবিক নাই জানালো সে হৃদের সাথে দেখা করতে গিয়েছিল, সেজন্য হৃদের গাড়িতে করে আসা।
তবে মায়া বিস্তারিত ভেঙে না বললে শ্রেয়াও বিস্তারিত জানার আগ্রহ দেখালো না। বরং শ্রেয়া যেটা জানার আগ্রহ দেখালো সেটা হলো, তোর রিত ভাইকে কেমন লাগে মায়া? দুই বান্ধবী কলেজ ভবনের দ্বিতীয় তলা করিডোরে দাঁড়িয়ে। পরীক্ষা 10টায়, জলদি আসায় তাই আপাতত ক্লাসের সামনে দাঁড়িয়ে। শ্রেয়ার কথায় মায়া করিডোরের রেলিংয়ের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে শ্রেয়ার দিকে কপাল কুঁচকে তাকালো। লোহাময় গলায় শ্রেয়ার প্রশ্নটা শুধরিয়ে জানতে চাইল, কেমন লাগে মানে কি? কি বোঝাতে চাইছিস? ঠিকঠাক প্রশ্ন কর, তারপর না হয় উত্তরটা আশা করিস। মায়ার কথায় কিঞ্চিত বিরক্ত হলো শ্রেয়া। তারপর মায়াকে বোঝাতে চেয়ে বলল, ঠিকঠাক প্রশ্নই তো করলাম। ছেলে হিসাবে রিত ভাইকে তোর কেমন লাগে? শ্রেয়ার প্রশ্নে মায়ার কুঞ্চিত কপালের ভাঁজ শীতল হয়। বেশ অবজ্ঞা করেই বলল, কেমন আবার লাগবে? 8-10টা ঠিকঠাক মানুষের মতন লাগে। তবে ওনার রাগ অহংকার সাথে সাথে লোকটা একটু বেশি সুন্দর। এত সুন্দর মানুষের বউগুলোর কপাল খারাপ হয় বুঝলি। সুন্দর পুরুষগুলো বউকে ভালোবাসতে চায় না, কারণ তাদের নিজের রূপের অহংকারই শেষ হয় না। সেখানে বউদের রূপ তো ডাল ভাত বুঝলি। এই সুন্দর পুরুষগুলার বাহিরে নজর বেশি থাকে। বিয়ের পর পরকীয়া সম্পর্ক কিন্তু এদের দিয়েই হয়। যদিও সবটা আমার ব্যক্তিগত মতামত, তবে এই কারণে আমার সুন্দর পুরুষে অ্যালার্জি, সহ্য হয় না। আমি তো নিজের জন্য পারফেক্ট কালো পুরুষই নির্বাচন করব, যে আমার রূপে প্রশংসা করতে করতে পঞ্চমুখ থাকবে, সারা জীবন আমার আঁচল ধরে ঘুরবে আর বলবে, বউ আমাকে একটু ভালোবাসো তো। দেখো তোমার ভালোবাসায় আমি কাঙাল হয়ে যাচ্ছি দিন দিন। ভালোবাসায় এত কৃপণতা করলে চলে বলো? তারপর যেদিন আমি একটু রাগ টাক দেখাবো সেদিন সে এসে বলবে, বউ ধরো তো এই পড়া পানিটা খাও, পীর বাবার থেকে এনেছি তোমার জন্য। এই পড়া পানিটা খেলেই তুমি আর রাগ টাক করবে না, বরং আমাকে বেশি বেশি ভালোবাসবে। এটা ভালোবাসাবাসীর পড়া পানি, তুমি বরং খাও। মায়ার ব্যক্তিগত মতামত আর স্বামীকে নিয়ে অদ্ভুত সব কথাবার্তায় হতভম্ব হয়ে শ্রেয়া বলে, ভালোবাসার জন্যও বুঝি কেউ পড়া পানি খাওয়াই? এটাও সম্ভব বুঝি? মায়ার দীর্ঘ গলার উত্তর আসলো তখনই, অবশ্যই সম্ভব। সোলমেট বুঝিস? বিবাহিত জীবনে যারা সোলমেট পায় তাদের দেখবি এমন ছোট বড় সব পাগলাময় করে বেড়ায় পার্টনারদের জন্য। তাই আমিও আল্লাহর কাছে নিজের জন্য একটা সোলমেট চাই। সে যেমনই হোক, কিন্তু আমার সোলমেট হোক। আমার বিশ্বাস আমি পাবো। আর সেজন্য সোলমেট হিসেবে নিজের জন্য একটা কালো ছেলেকে চাই। নয়তো দেখা যাবে রিত খানের মতো সুন্দর কোনো পুরুষ যদি স্বামী হিসেবে কপালে জুটে, তখন জামাই আমার পিছনে পিছনে নয়, বরং আমি জামাইয়ের পিছনে পিছনে পীর বাবার পড়া পানি নিয়ে ঘুরতে হবে তার ভালোবাসা বাড়ানোর আশায়, বুঝলি? মায়ের চিন্তাভাবনার ধরন সবসময় সবার থেকে অদ্ভুত হয়। যেখানে সবাই নিজের জন্য পারফেক্ট রিত খানের মতন জামাই চায়, সেখানে মায়া এমনভাবে রিতকে অবজ্ঞা করছে যেন রিত সুন্দর হয়ে পাপ করে ফেলেছে। মায়ার মতে হৃদের মতন তুচ্ছ জিনিস আর কিছুই হতে পারে না। শ্রেয়া আগ্রহ নিয়ে জানতে চাইল, আচ্ছা ধর যদি তোর নিখোঁজ জামাই কোনোভাবে হৃদ ভাইয়ের মতন সুন্দর কোনো পুরুষ হয়, তাহলে কি করবি? শ্রেয়ার কথায় মায়া আবারও দৃঢ়তা দেখিয়ে বলল, হুম, হবে না। আমার জামাই হৃদ খানের মতন এত সুন্দর হবে না। লোকটাকে আমি সেদিন রাতের আধারে যদিও এত দেখিনি, তবে আমি গ্যারান্টি ওয়ারেন্টি সহ দিয়ে বলতে পারি সে এত সুন্দর হবে না। আমার জামাই লম্বা সম্বা বলিষ্ঠবান কালো কোনো পুরুষ মানুষ হবে, দেখিস, একদম আমার মন মতন। মায়ার কথায় খানিকটা অসন্তুষ্টি গলা ঝাড়ল শ্রেয়া। বিরক্তি নিয়ে বলল, না দেখে এমন গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছিস কিভাবে তুই? যদি সত্যি সত্যি সে হৃদের মতো সুন্দর কোনো পুরুষ হয় তাহলে কি করবি? জামাই সুন্দর বলে ছেড়ে দিবি? হ্যাঁ? এবার মায়ার গলার দৃঢ়তা নুয়ে আসলো, কণ্ঠ খাদে এনে বলল, এমন ছোটোখাটো বিষয়ে জামাই ছাড়লে হবে বল? শত হলেও বউ হই আমি তার। দায়িত্ব নিয়ে বেশি বেশি পীর বাবার পড়া পানি খাওয়াবো আমি, এই আর কি। স্বামীর প্রসঙ্গ আসতে মায়া কেমন গলে গিয়ে পল্টি নিল কথায় কথায়। মায়ার কথায় একটা অন্ধ লোকও বলে দিতে পারবে মায়া ওর স্বামীকে কতটা চায়। আচ্ছা যদি কখনো এমন হয় যে মায়ের ভালোবাসার স্বামী মায়ারই কোনো অপছন্দের মানুষ বের হলো, তখন কি একই ভালোবাসা থাকবে মায়া, যেমনটা এখন দেখাচ্ছে স্বামীর জন্য? শ্রেয়ার মনে বেশ কৌতূহল জাগলো। আচ্ছা মায়া তো হৃদ ভাইকে অপছন্দ করে, তাহলে শ্রেয়া কি হৃদ ভাইকে দিয়ে একটা উদাহরণ দিবে মায়াকে? মায়া কি উত্তর দেয় অন্তত জানতে পারবে শ্রেয়া। আচ্ছা মায়া এমনি ধর, জাস্ট কথার কথা জিজ্ঞেস করছি, হ্যাঁ, যদি এমন হয় তোর নিখোঁজ স্বামী কোনোভাবে তোর অপছন্দের হৃদ খান বের হলো, তাহলে তুই কি করবি এটা জানার পর? মায়া ভাবল না এক মুহূর্ত, চট করে উত্তর দিয়ে বলল, প্রথমত সে হবে না, নো চান্স।
তারপরও যদি মনে করতে বলিস তাহলে যেটা স্বাভাবিক সেটাই করব, বিচ্ছেদ। মানে তালাক? হ্যাঁ, তুই যে এখন এত ভালোবাসিস সেটা ভুলে যাব। যদি ভাই ছাড়তে না চায়, ছাড়িয়ে নেব। তারপর ভাইয়ের সাথে থাকবি না? না। মায়ার দীর্ঘ গলার কথায় শ্রেয়া বুঝতে পারে মায়ার আসলেই হৃদকে পছন্দ না, কোনোভাবেই না। এজন্য অযৌক্তিকভাবে হৃদ ভাইয়ের উদাহরণটা দেওয়াটা হয়তো শ্রেয়ার ঠিক হয়নি। শ্রেয়া বলল, তোর এত অপছন্দ কেন হৃদ ভাইকে? তাকে অপছন্দ করার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হলো হৃদ খান কখনো আমার ব্যক্তিগত ওই মানুষটা হিসেবে আমার কল্পনাতে আসেনি। শ্রেয়া বেশ হেসেই উড়িয়ে দেওয়ার মতন করে মায়ার পাশ ঘেঁষে করিডোরে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বলল, তোর হৃদ ভাইকে পছন্দ না, অথচ আমি তার কাজিন হই। আমার চোখের দেখা কত মেয়ে যে হৃদ ভাইয়ের জন্য মুখিয়ে থাকে। আমি স্কুলে গেলে সিনিয়র আপুরা পর্যন্ত হৃদ ভাইকে চিঠি দিত আমাকে দিয়ে। আমি কখনো ওই চিঠিগুলো হৃদ ভাইকে দিতাম না, থাপ্পড় খাওয়ার ভয়ে। রাস্তায় ডাস্টবিনে ফেলে দিতাম আর আপুদের গিয়ে বলতাম হৃদ ভাই ছিঁড়ে ফেলে দিয়েছে। তাছাড়া তুই এখন হৃদ ভাইদের নতুন আত্মীয় হয়েছিস, একটু আশেপাশে চোখ ঘুরালেই অবশ্যই দেখবি কত মেয়ে ভাইকে চায়। এমনকি আমার কাজিন হৃদ ভাইয়ের খালাতো বোন শশী আপুর ক্রেজ তো তুই এখনও দেখিসনি। বাপ রে, দেখলে তুই অবশ্যই শকড হবি। আমি এখন বলবো না, তুই অবশ্য নিজের চোখেই দেখতে পারবি দ্রুত। তাছাড়া আমি যতটুকু জানি হৃদ ভাই আর শশী আপুর মধ্যে নাকি প্রেম টেম সম্পর্ক আছে। পারিবারিকভাবে বিয়েও ঠিক, হয়তো সামনে হয়েও যাবে। অথচ তুই বলছিস তোর হৃদ ভাইকে পছন্দ না। তোর জায়গায় আমি হলে তো এমন সুন্দর বেয়াইয়ের ওপর ক্রাশ খেয়ে তার প্রেমে উষ্টা খেয়ে পড়তাম সেই কখন। কিন্তু তুই তো ইন্টারেস্টই দেখাচ্ছিস না। হৃদের প্রেম ভালোবাসা সম্পর্কে কথা শুনেও মায়ের তেমন ভাবান্তর হলো না, বিষয়টা পাত্তাই দিল না। যেহেতু হৃদকে ওর পছন্দ না, তাই হৃদের প্রেম বা বিয়ে নিয়ে ওর মাথা ব্যথা নেই। মায়া হৃদের প্রেমের সম্পর্কটা স্বাভাবিকভাবেই ধরে নিয়ে বলল, বিষয়টা আসলে ইন্টারেস্টের নয়, বিষয়টা ভালোবাসার। হৃদ খান আমার জীবনে আসার আগে থেকেই আমি অবিবাহিত ছিলাম এবং ততদিনে নিখোঁজ স্বামীকে মন দিয়েও বসে আছি। সেজন্য আমার কখনোই ওই প্রেম প্রেম চোখে হৃদ খানকে বা অন্য কোনো ছেলেকে দেখা হয়নি। 8-10টা সাধারণ মানুষের মতোই হৃদ খানকে দেখে এসেছি। যদি আমি বিবাহিত না হতাম তখন হয়তো সুন্দর বিয়াই হিসাবে হৃদ খানের রূপে গলে পানি পানি হতাম। কিন্তু আফসোস, আমি অলরেডি একজনের প্রেমে গলে বসে আছি। সেখানে অন্য কেউ ঢোকা নো চান্স বেবি। মায়ের পরীক্ষা শুরু হয় 10টায়। স্বাভাবিকের ন্যায় জুয়ের হাতে বকাঝকা শুনতে হয়েছিল মায়াকে, কিন্তু শ্রেয়ার সাথে মায়া সকালে বের হয়েছিল এমনটা শ্রেয়া বলায় এই যাত্রায় বেঁচে যায় মায়া। নয়তো আজ জুই মায়ার নামে বিচার তুলত আরিফের কানে। দিন দিন মায়া কেমন বেপরোয়া আচরণ করছে স্বামীর খোঁজে, যেটা মায়ের জন্য মোটেও ঠিক নয়। এই তো এখনও মায়া এক অপ্রত্যাশিত কাজ করে বসলো। পরীক্ষা চলাকালীন কি মনে হওয়াতে তাড়াহুড়োয় মায়া খাতা জমা দিয়ে বের হয়ে গেল সবার আগে আগে। অথচ পরীক্ষা তখনও ঘণ্টাখানিক সময় বাকি আছে। ক্লাসের সবাই পরীক্ষা দিচ্ছে আর মায়া তাড়াহুড়ো করে স্যারকে খাতা জমা দিয়ে ফাইল নিয়ে বের হয়ে গেল অসুস্থতার দোহাই দিয়ে। অথচ জুই জানালা দিয়ে ঠিক দেখেছে মায়া দৌড়ে কলেজের গেট দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাচ্ছে। জুই রাগে দাঁতে দাঁত পিষল। কাল কোচিং থেকে আর আজ পরীক্ষার হল থেকে মায়া বেরিয়ে গেল অসুস্থতার বাহানা দিয়ে। নিশ্চয় মায়া কোথাও কিছু ঝামেলা পাকাচ্ছে, নয়তো এমন অদ্ভুত আচরণ কেন করবে? জুইয়ের সন্দেহ বাড়ে। পরীক্ষা শেষ করেই জুই মায়াকে ধরে বেঁধে সব কিছুর প্রশ্ন করবে। জানতে চাইবে মায়া কেন দুদিন ধরে এমন অদ্ভুত আচরণ করছে, কেন পরীক্ষাগুলো খারাপ করছে ইচ্ছাকৃতভাবে। মায়া হন্তদন্ত হয়ে রিকশায় চড়ে বসল হৃদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। মায়া অস্থির ন্যায় ছটফট করছে রিকশায় বসে। মায়া এত বড় কুৎসিত কাজটা কিভাবে করলো? নিজের স্বার্থের জন্য স্বামীকে খুঁজতে গিয়ে তারই একটা কিডনি বিক্রি করার অনুমতি দিয়ে আসলো হৃদ খানকে। এটা অন্যায় থেকেও জঘন্য পাপ হয়েছে মায়ার। কাউকে ভালোবাসলে তার ক্ষতি করা যায় না, শুধু ভালো রাখার দোয়া করা যায়। মায়া তো ওর স্বামীকে ভীষণ ভালোবাসে। তাহলে লোকটার এত বড় ক্ষতি কিভাবে করলো মায়া? ওর বুক কাঁপলো না? মায়া কি আদৌ ওর স্বামীকে ভালোবেসেছে? যদি ভালোবাসতো তাহলে এমনটা মায়া কখনো করতে পারতো না ওর স্বামীর অগোচরে। তীব্র অপরাধবোধে মায়া রিকশার মধ্যে বসে ঝরঝর করে কেঁদে উঠল। যে লোকটাকে ও এখনো দেখেনি পর্যন্ত, সেই লোকটাকে কত বড় বিপদে ফেলে দিল মায়া। সোজা কিডনি বিক্রি করে দিল তার অগোচরে। মায়া কি আদৌ ভালো বউ? ওর মতন জঘন্য বউ কেউ হতে পারে না এই দুনিয়াতে। মায়া সর্বোচ্চ নিকৃষ্ট বউ হলো ওর স্বামীর। মায়ার হঠাৎ কান্নায় রিকশা চালক চমকে পিছনে তাকালো।
গাড়ির গতি কমিয়ে মায়াকে তিনি কিছু জিজ্ঞাসা করতে চাইলে মায়া চোখ মুছতে মুছতে রিক্সাওয়ালার উদ্দেশ্যে বলল, চাচা একটু দ্রুত চালাবেন গাড়িটা। রিক্সা চালক আর প্রশ্ন করল না মায়াকে, বরং তিনি মায়ার কথায় স্বাভাবিকের ন্যায় থেকে দ্রুত গাড়িটা টানলো মায়ের দেওয়া ঠিকানায়। মায়া রাস্তা পথের দিকে তাকালো হৃদকে আশেপাশে দেখা যায় কিনা তা দেখতে। মায়াকে আজ সকালে আসিফ কলেজে ড্রপ করার সময় বলেছিল ওরা আজ ঢাকা ব্যাক করবে, এবার ফিরতে মাস দুয়েক সময় নিবে। হৃদের দেশের বাইরে যাওয়ার কথা। এমতো অবস্থায় যদি মায়া এখন হৃদের কাছে পৌঁছানোর আগে হৃদ চট্টগ্রাম ছেড়ে চলে যায়, তাহলে মায়ার আর নিষেধ করা হবে না যে ওর স্বামীর কিডনি দিয়ে কোনো ডিল টিল করতে চায় না ও। মায়াকে যেন হৃদ সকালের উকিলের দেওয়া ডিলের কাগজগুলো ফেরত দেয় এটাও বলবে। মায়া এখন ওর স্বামীকে খুঁজবে না। যেদিন মায়া 2 লাখ টাকা জোগাড় করতে পারবে সেদিন খুঁজবে, নয়তো থাক। মায়া আবার নিজেই খুঁজে নিবে ওর স্বামীকে। তারপরও হৃদের সাথে স্বামীর কিডনি দিয়ে কোনোরূপ ডিল করবে না। করবে না মানে নাই। এ যাত্রায় মায়ার ভাগ্য ভালো হওয়ায় রিক্সা থেকে নেমে হৃদের বিল্ডিংয়ের নিচে আসিফকে দেখলো গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো অল্পক্ষণে চলে যাবে। আসিফের সঙ্গে ড্রাইভার সহ আরও 10-12টার মতন ছেলে পেলে দাঁড়িয়ে থাকতে দেখলো মায়া। মায়া সেদিকে এগিয়ে যেতেই রাহাত সালাম দিল। আসিফ মায়াকে এই অসময়ে দেখেও কিছু বলল না, বরং মায়া কিছু বলার আগে আসিফ স্বাভাবিকের ন্যায় জানালো, হৃদ উপরে আছে এবং রেডি হচ্ছে। মায়া সিঁড়ি ভেঙে দ্রুত উপরে উঠল। দরজা নক করতে দেখলো ভিতর থেকে দরজা খোলা, হয়তো হৃদ বেরিয়ে যাবে বলে লাগায়নি। মায়া চাপানো দরজা ঠেলে ভিতরে ঢুকতে দেখলো হৃদ সোফায় বসে সুচ পড়ছে। কারো উপস্থিতি টের পেতেই হৃদ বেখেয়ালিভাবে চোখ তুলতেই দৃষ্টি মিলল মায়ের সাথে। মায়াকে এই অসময়ে দেখে খানিকটা কপাল কুঁচকালো। তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে তরাক করে তাকালো দেয়াল ঘড়ির দিকে। এক পলক সময়টাও দেখে নিল, মাত্র দুপুর 12টা 5 মিনিট। তার মানে মায়ার পরীক্ষা এখনও শেষ হয়নি, রানিং। তাহলে এই মেয়ে এই অসময়ে পরীক্ষা রেখে হৃদের বাসায় কি করছে? হৃদ পুনরায় নিজের সোজ পড়ায় স্থির হলো। কি চাই? আমি সকালে আমাদের মধ্যকার ডিলের কাগজপত্রগুলো ফেরত চাই ভাইয়া। আমার স্বামীর ক্ষতি করে কোনো কিছু করব না আমি। আপনি আমাকে সকালের কাগজগুলো ফেরত দিন প্লিজ। আপাতত কোনো চুক্তিতে যেতে চাই না আমি। যেদিন আপনার চাওয়া টাকা জোগাড় করতে পারবো সেদিন ওই লোকটাকে খুঁজবো, নয়তো না। তারপরও আমি আমার স্বামীর কিডনি দিয়ে কোনো রকম চুক্তিতে জড়াবো না। মায়া হৃদের দিকে এগিয়ে আসতে আসতে দৃঢ়তা দেখিয়ে কথাগুলো বলল। হৃদ সুচ পড়তে পড়তে মায়ার কথাগুলোর যথাযথ অর্থ বুঝতে চাইল। ডিলের নাম করে হৃদ যে সকালে মায়ের থেকে কায়দা করে কাগজগুলো সাইন নিয়েছিল, তার সবগুলোই তো ছিল তাদের বিয়ের রেজিস্ট্রি পেপার আর কিছু বিয়ের সত্যায়িত প্রমাণপত্র। কোনো কিছুই তো চুক্তিপত্র ছিল না। এখন এই বোকা মেয়েকে কে বোঝাবে সে কথা? এই নারী বুঝবে? হৃদ কি এখন নিজের কিডনি বিক্রি করবে নাকি? আজব। হৃদ মায়ের কথায় তেমন পাত্তা দিল না। শুনতে না পাওয়ার মতো করে সুচ পড়ে উঠে দাঁড়ালো। মায়াকে আদেশ করে বলল, ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসো। হৃদের হুটহাট আদেশে মায়া বিরক্তির সাথে সাথে উপচে পড়া রাগও হলো। মায়ের সিরিয়াস মোমেন্টে হৃদের হেয়ালি আদেশ ওর গা জ্বলে উঠল রাগে। তারপরও সেটা চেপে গেল, প্রকাশ করল না। কারণ এই মুহূর্তে মায়া হৃদের কাছে ধরা। ডিলের কাগজগুলো নিতে হলে অবশ্যই মায়া হৃদের আদেশগুলো শুনতে হবে। মায়া তাড়াহুড়ো হৃদের দিকে না এগিয়ে উল্টো হাঁটল কিচেনের দিকে। মায়াকে কিচেনের দিকে যেতে দেখে হৃদ পকেটে হাত গুঁজল। ছোটোখাটো একটা নীল ডায়মন্ডের বক্স বের হয়ে আসলো তাতে। সকালে দুজনের বিয়ে হয়েছে, অথচ হৃদের এখনও মায়াকে তেমন কিছুই দেওয়া হয়নি। কাবিননামার মূল্য যদিও উসুল করে বিয়েটা করেছিল হৃদ, কিন্তু এত কিছু আপাতত বউকে বলা যাবে না। দেখা যাক এই লুকোচুরি খেলাটা আর কতদিন এইভাবে চলে। এই হাইডেন্সি খেলা শুরু তার বউ করেছিল, এবার শেষটাও তার বউকেই করতে হবে। হৃদ এই ব্যাপারে কোনো সাহায্য করবে না বউকে। যেভাবে হারিয়ে গিয়েছিল হৃদকে না বলে, ঠিক সেভাবে বউ তাকে খুঁজে বের করতে হবে। ততদিন হৃদ শুধু তৃতীয় পক্ষের ভূমিকা পালন করবে এই বিষয়ে। হৃদ হাতের বক্সটার দিকে এক পলক তাকালো। বউকে দেখার জন্য আপাতত দুটো জিনিস আছে হৃদের কাছে। তার মধ্যে একটা হলো তার হাতের এই বক্সটা। বউকে দেওয়ার জন্য আপাতত দুটো জিনিস আছে হৃদের কাছে। তার মধ্যে একটা হলো তার হাতের এই বক্সটা। কিন্তু সেটাও এই মুহূর্তে দিতে গেলে তার বউ বেশ উল্টাপাল্টা প্রশ্ন করবে তাকে, যার উত্তর এই মুহূর্তে হৃদের কাছে নেই। হাতের মুঠোয় বক্সটা চেপে হৃদ সামনে তাকালো। মায়াকে দেখলো হৃদের জন্য পানি নিয়ে এগিয়ে আসতে। দুজন মুখোমুখি হতেই মায়া হৃদের দিকে পানির গ্লাসটা এগিয়ে দিতে দিতে আওড়ালো, নিন, খাও। হৃদের আদেশে মায়া চমকে উঠে অবুঝ গলায় শুধালো, আমি? আমি কেন? এটা তো আপনার।
আপনি খান, নিন, কুইক। মায়া একটু আমতা আমতা করলো, তারপর হৃদের আদেশ অনুযায়ী তত্তর করে সবটা গ্লাসের পানি এক চুমুকে শেষ করে হাতে নিল গ্লাসটা। ঠান্ডা পানিটা গলা দিয়ে নামার সময় মায়ের মনে হয়েছিল এই মুহূর্তে এই পানিটুকু সত্যিই মায়ের বড্ড দরকার ছিল। তৃষ্ণায় কেমন গলা শুকিয়ে গিয়েছিল। টেনশন, দুশ্চিন্তা আর অস্থিরতার জন্য মায়া এতক্ষণ যাবৎ ঠাহর করতে পারেনি। কিন্তু হৃদ কিভাবে টের পেল মায়ের তৃষ্ণায় শুকিয়ে যাওয়া গলাটা সম্পর্কে? মায়ের জানা নেই, আর না জানতে চাই। তবে এই মুহূর্তে হৃদকে একটা ধন্যবাদ দিতে দরকার বলেই মায়া ছোট করে বলল, ধন্যবাদ। হৃদ হালকা ঝুঁকে সোফার টেবিলের ওপর থেকে ফ্ল্যাটের চাবি রিংটা হাতে নিতে নিতে মায়ের মুখে ধন্যবাদ শব্দটা শুনল। তাতে হ্যাঁ বা না তেমন কিছুই বলল না সে। কেবল চাবির রিং হতে একটা এক্সট্রা চাবি খুলে হাতে নিল আর সেটা মায়ের দিকে এগিয়ে দিতে দিতে বলল, এটা তোমার, টেক দিস। বিস্ময়ে মায়া চমকিত চোখে হৃদের হাতের দিকে তাকিয়ে নিজের হাতের পানির গ্লাসটা টেবিলের ওপর রেখে চাবিটা নিল। বড় সাইজের একটা চাবিকাঠি, সেটা উল্টে পাল্টে দেখে হৃদের উদ্দেশ্যে বলল, এটা কিসের চাবি? এই ফ্ল্যাটের। তো এটা আমাকে দিচ্ছেন কেন? এটা দিয়ে আমি কি করব? এই চাবির গুরুত্ব ও মূল্যায়ন দুটোই ভবিষ্যতে বুঝতে পারবে তুমি, প্রয়োজন পড়বে তোমার। হৃদের সিরিয়াস কথাটাও মায়ের নিকট কেমন হেয়ালি ঠেকল। সে বুঝল না বিষয়টা। ভবিষ্যতে মায়ের হৃদের ফ্ল্যাটে কি এমন প্রয়োজন পড়বে? আশ্চর্য! অনিচ্ছা সত্ত্বেও মায়ের নিজের পরীক্ষার ফাইলের ভিতরে চাবিটা ঢুকিয়ে রাখল। আপাতত এই একটা চাবি নিয়ে হৃদের সঙ্গে কথা বাড়াতে চায় না মায়া। সেটা আর কি এমন জিনিস? লোহার একটা ছোট পদার্থ, ফেলে দিলেই শেষ। হৃদের হাতে মায়ের জন্য আনা দ্বিতীয় উপহারের বক্সটা সেটা আর দিল না, বরং অতি সর্পণ্যে পকেটে ঢুকিয়ে ফেলল। হঠাৎ মনে হওয়ার মতন করে তাড়াহুড়োয় মায়া বলল, ভাইয়া প্লিজ আমাকে ডিলের কাগজগুলো ফেরত দিয়ে দিন, আমি কোনো ডিলে যেতে চাই না। মায়া কথায় হৃদ বাম হাতে সময়টা দেখে নিয়ে পকেটে দু হাত গুজতে গুজতে বলল, তুমি কিছু বললেই যে আমাকে সেটা শুনতে হবে এমনটা তো ডিল হয়নি। কাগজপত্রগুলো অলরেডি কোর্টে সাবমিট করা হয়ে গেছে, ডিল ক্যান্সেল করা যাবে না। তুমি এখন আসতে পারো, আমি বেরোবো। হৃদ মায়াকে কৌশলে এড়াতে চেয়েছিল তাড়িয়ে দিয়ে, কিন্তু মায়া বের হলো না। স্বামীর জন্য মায়ার ছটফট, অস্থিরতা হৃদের চোখে পড়ার মতন ছিল। বউয়ের এত ভালোবাসা, এত অস্থিরতা সব তো হৃদের জন্যই, তাই না? হৃদের ভেতরটা হঠাৎ পৈশাচিক আনন্দে শীতল হলো। অনাকাঙ্ক্ষিতভাবে কারো দিশেহারা ছটফটে কারণ হতে পেরে হৃদ ভেতরে অদ্ভুত আনন্দ বোধ করল। খুব কাছে থেকে মায়ের ছটফট দেখতে পাচ্ছে হৃদ, আর সেটাই যেন হৃদের পৈশাচিক আনন্দের কারণ হলো। কিন্তু হৃদের পৈশাচিক আনন্দ বেশিক্ষণ টিকল না মায়ের পরবর্তী আচরণে। হৃদ ডিল ক্যান্সেল করতে অস্বীকার করাতে দিশেহারা হলো মায়া। ঝরঝর করে কেঁদে ওঠে, তৎক্ষণাৎ হৃদের পায়ের ওপর পড়ল। দু হাতে হৃদের দু পা চেপে ধরে আকুতি মিনতি করে বলল, ভাইয়া প্লিজ প্লিজ আপনার পায়ে পড়ছি আমি, প্লিজ আমাকে কাগজগুলো ফেরত দিয়ে দেন। লোকটা এসবের কিছু জানে না। আমি লোকটার ক্ষতি করতে কোনো ডিল করিনি। আমার দ্বারা ওনার কোনো ক্ষতি হলে সেটা আমি সহ্য করতে পারবো না, মরে যাব। ভাইয়া প্লিজ আপনি লোকটার কোনো ক্ষতি করবেন না, লোকটার কিডনিও নেবেন না। প্লিজ আমাকে ডিলের কাগজগুলো ফেরত দিয়ে দিন, প্লিজ প্লিজ। হৃদ হতভম্ব, ভীষণ হতবাক, স্তব্ধতার ন্যায় হতবুদ্ধি হয়ে ঠাই জায়গায় দাঁড়িয়ে। মায়া হুট করে হৃদের পায়ে পড়ে যাবে এমনটা হৃদের ঘুণাক্ষরে ধারণাতে ছিল না। মায়া কান্না আহাজারিতে হৃদের মনটা হুট করেই কেমন নরম আর শীতল হয়ে গেল। বউয়ের ভালোবাসায় ভিতরটা ঠান্ডা অনুভব করলো। হৃদ ভাবল সে হয়তো একটু বেশি করে ফেলেছে, বউয়ের অনুভূতি নিয়ে খেলা ঠিক হয়নি, সত্যিটা বলে দেওয়া উচিত ছিল। হৃদ কোমল হাতে মায়ার বাহু চেপে দাঁড় করালো। মায়া তখনও হৃদের মুখোমুখি দাঁড়িয়ে হাত জোর করে আকুতি মিনতি করে কাঁদছে ওর স্বামীর কোনো ক্ষতি না করতে, ডিলের কাগজগুলো মায়াকে ফেরত দিয়ে দিতে। হৃদ ঠোঁট গোল করে ভেতরকার অস্থির নিঃশ্বাস ছাড়ল। কপালের এক পাশ চুলকে মায়ের ক্রন্দনরত মুখটার দিকে তাকালো। স্বামী হিসেবে হৃদ নিজের পরিচয় এই মুহূর্তে দিলে মায়া সেটা কিভাবে গ্রহণ করবে তাও খানিকটা ভাবল। হৃদ নিজের সংশয় দূর করে মায়ের হিজাবের উপর দিয়ে মাথায় নিজের ডান হাতটা রাখল। স্বামী হিসেবে অধিকার খাটিয়ে এই প্রথম হৃদ মায়াকে স্পর্শ করল। যত্ন নিয়ে একটু মায়ের মাথায় আদরে হাতটা বুলিয়ে দিল। হৃদ আবারও একই অস্থিরতায় চাপা নিঃশ্বাস ফেলে পড়ল, যাকে তুমি খুঁজছ তাকে খোঁজা বাদ দিয়ে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করলে চলবে না তোমার? হৃদ কথাটা শেষ করতে যতটুকু দেরি হলো ব্যাস এতটুকুই, কিন্তু মায়ের রিয়াকশন দেখা গেল তৎক্ষণাৎ। মুহূর্তের মাঝে হৃদের হাতটা ঝাড়া দিয়ে মাথার উপর থেকে ফেলে দিল তীব্র রাগে। তেতে উঠে বলে মায়া,
আমি আপনার কাছে সাহায্য চেয়েছিলাম, উপদেশ নয়। তৃতীয় পক্ষ হয়ে একদম আমার ব্যক্তিগত জীবনে ঢোকার চেষ্টা করবেন না। আমি কাকে খুঁজবো কাকে খুঁজবো না সেটা আমার ব্যক্তিগত মতামত হবে, আপনার না। আমাকে দুর্বল ভেবে একদম সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। আমি ওই টাইপের মেয়ে নয় যারা আপনার রূপ আর টাকা পয়সা দেখে আপনার পিছনে ঘুরে বেড়াবো। আর না আমার ভালোবাসা এত ঠুনকো যে কারো কথায় নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য কাউকে গ্রহণ করব। একদম নিজের লিমিটে থাকবেন। আমার আপনাকে পছন্দ না। মায়ার রাগ, মায়ার দৃঢ়তা হৃদকে মুগ্ধ করার কথা ছিল, কিন্তু হৃদ মুগ্ধ হতে গিয়েও নড়ে উঠল। হৃদ যে মায়াকে বোঝাতে চেয়েছিল সে মায়ার স্বামী হয়, এই কথাটা তো মায়া মানতেই নারাজ। বিশ্বাস করবে কখনো? হৃদের মস্তিষ্ক হঠাৎ করে জ্বলে উঠল কিছু একটা আপত্তি জানিয়ে। মায়া নিজের স্বামীকে যতটা পাগল পাগল হয়ে ভালোবাসে ঠিক ততটাই হৃদকে অপছন্দ করে। এতটা অপছন্দ করে যে হৃদ মায়ার স্বামী হতে পারে এটা এই মেয়ে কল্পনাতেও রাখেনি। হৃদ তো শুধু প্রাথমিক অবস্থায় এই মেয়েকে একটু করে বোঝাতে চেয়েছিল হৃদ মায়ার স্বামী হতেও পারে, পুরোপুরি হৃদ সত্যটা বলেনি। অথচ মায়া অল্প কথা শুনেই রিয়েক্ট করলো। হৃদের কথাটা বিশ্বাস করা তো দূর, উল্টো ভুল বুঝে বসলো। এই ভেবে হৃদ তার বউয়ের সুযোগ নিচ্ছে। আজব, সে সুযোগ কেন নিবে? মেয়েটি তার বউ হয়। যদি হৃদের কখনো মনে হয় তার বউকে দরকার, তাহলে সে সোজা বেডরুমে নিয়ে ফেলবে এই মেয়েকে। তারপরও বাউতাবাজি করে বউকে ছুবে না সুযোগ নেওয়ার উদ্দেশ্যে। এমনটা করার হৃদের দরকারও নেই। হৃদের মনে তীব্র প্রশ্ন জাগলো, আচ্ছা এই মেয়ে যখন জানতে পারবে হৃদ মেয়ের স্বামী হয় তখন কি করবি? এত এত ভালোবাসা থাকবে তো এই নারীর তার প্রতি? নাকি হৃদ এই নারীর স্বামী হয় বলে সে এত ভালোবাসাকে মুহূর্তে ঘৃণায় রূপান্তর করবে, দূরে সরে যেতে চাইবে হৃদের থেকে? অসম্ভব। হৃদ এত সহজে ছেড়ে দিবে বউকে? তাকে এত আগ্রহ নিয়ে পাগল বানিয়ে শেষে কিনা ছেড়ে দিবে এই নারীকে? অসম্ভব। জানে মেরে ফেলবে না সেই নারীকে, তারপরও ছাড়বে না। এতক্ষণের ভালো লাগাটুকু হুট করেই কেমন বিতৃষ্ণা ঠেকল হৃদের নিকট। মায়ের শক্ত অনলের দিকে তাকিয়ে হৃদ তেতো গলায় পড়ল, নিজের লিমিটেই আছি আমি। এমনটা যাতে না হয় তুমি নিজের লিমিট ক্রস করে একটা অপছন্দের মানুষের সাথে নিজের সারাটা জীবন শেয়ার করতে হলো। আপনার সাথে আমার একটা চকলেট পর্যন্ত শেয়ার করব না। সারা জীবন তো দূর, শুধু চকলেট না, নিজের সব কিছুই আমার সাথে শেয়ার করবে তুমি, তাও স্বেচ্ছায়। আই প্রমিস। অসম্ভব। অসম্ভব বলতে কিছু নেই। তোমার বাসরেও আমাকে পাবে, তোমার বাচ্চাদের বাপও আমি হব। আপনার মতো নোংরা মানসিকতার মানুষ আমি জীবনেও দেখিনি। আমাকে চুক্তিপত্রের কাগজগুলো ফেরত দিন, আমি চলে যাব। মায়ের উল্টাপাল্টা কথায় হৃদের রাগ বাড়ছে। হৃদ দাঁতে দাঁত চিপে মায়াকে শুধালো, এই যাবে তুমি এখান থেকে? ভালো লাগছে না আমার। কোনো ডিলের কাগজ টাগজ দিব না আমি, যাও। তারপরও যদি স্বামীর প্রয়োজন হয় তাহলে আমাকে দিয়ে কাজ চালাও, ফুল সার্ভিস দিব। তারপরে এখন বের হও, ভীষণ রাগ লাগছে আমার। কন্ট্রোল হারালে খুব খারাপ হবে তোমার, যাও। হৃদের কথায় মায়া রাগান্বিত চোখে জেদ ধরে দাঁড়িয়ে রইল। হৃদের মতো এত খারাপ ভাষায় কেউ আমাকে কুপ্রস্তাব দেয়নি। মায়ার রাগটা যে কোথায় হচ্ছে বলা দায়। হৃদ মায়াকে যেতে না দেখে তেতে ওঠে। হৃদ বেশ বুঝতে পারছে মায়া হৃদকে ভালোবাসে না। এমনকি ভবিষ্যৎ স্বামী হিসেবে হৃদের পরিচয় পেলেও যে মায়ের এই ভালোবাসা থাকবে না, সেটাও হৃদ বেশ বুঝতে পারছে। তাহলে এখন এত আগ্রহ নিয়ে যে এই নারী তাকে পাগল বানাচ্ছে সেটা কে দেখবে? হৃদ জাস্ট পাগল হয়ে যাচ্ছে এই নারীর জন্য। এই নারী আর কিছুক্ষণ হৃদের সামনে থাকলে নিশ্চিত সে রাগে কন্ট্রোল হারাবে। কি হলো, শুনতে পাওনি? দাঁড়িয়ে আছো কেন? যাও। তোমার এই নাটক দেখানো ভালোবাসা আমি অলরেডি বুঝেছি, আর কাহিনী করতে হবে না, যাও। আর হ্যাঁ, স্বামীর দেখা তুমি এ জীবনে আর পাবে না। মনে করো তোমার স্বামী মৃত, তাকে আমি মেরে ফেলেছি, এবার আমাকে গ্রহণ করো। হৃদের বাকি কথাটা শেষ করার আগেই মায়ের অনাকাঙ্ক্ষিত আক্রমণের শিকার হলো হৃদ। টেবিলের ওপর রাখা সেই পানির গ্লাসটা তুলে মায়া হঠাৎ ছুঁড়ে মারল হৃদের দিকে। হৃদের অপরাধ, সে মায়ার স্বামীকে মৃত বলেছে। আকস্মিক ঘটনায় হৃদ নিজেকে সরানোর সুযোগ পায়নি। সে কেবল নিজেকে বাঁচাতে মুখের উপর আড়াআড়ি হাত বাঁধল রক্ষা করতে, যার দরুন মায়ের ছুঁড়ে দেওয়া ভারী গ্লাসটা হৃদের হাতের কবজায় আর কপালে লাগলো। এতে করে হৃদের হাত ঘড়ির কাঁচ ভেঙে মুহূর্তে হাত কেটে রক্ত বেরিয়ে কবজিতে গড়ালো। কপালটাও কাচের গ্লাসে লেগে আংশিক রক্ত গড়ালো। হৃদ মুখের উপর হাত বেঁধে ঝুঁকে রইল কয়েক সেকেন্ড। মূলত পুরো বিষয়টা হৃদের বুঝতে কয়েক সেকেন্ড লাগলো। যখন বুঝতে পারল বিষয়টি কি হয়েছে তার সাথে, ঠিক তখনই দপদপ করে তীব্র রাগে জ্বলে উঠল হৃদের মস্তিষ্ক। তাকে কেউ আঘাত করলে সেটা সহ্য করতে পারে না সে।
কন্ট্রোলের বাইরে চলে যায় তখন সব কিছু। মায়া না চাইতেই সেই কাজটা করে ফেলে। হৃদে চেপে রাখা রাগটা আরও বাড়িয়ে দিল নিজের অজান্তে। কয়েক সেকেন্ডের নিস্তব্ধ পরিবেশটা হুট করে কেমন অশান্ত তাণ্ডবে পরিণত হলো। সুন্দর ফকফকা ড্রয়িং রুমে ছড়িয়ে পড়ল অসংখ্য কাচের টুকরো। হৃদ রাগর বসে মুহূর্তের মাঝে সোফার টেবিল মাথার উপর তুলে আছাড় মারল সজোরে। তীব্র শব্দে অসংখ্য কাঁচ ভাঙা ছড়িয়ে পড়ল চারপাশে। মায়ের পায়েও গিয়ে বিঁধল সেই কাচের টুকরোর কিছু। এবার রক্ত মায়ের পা থেকেও বেরোলো। ভয়ে মায়া মৃদু চেঁচিয়ে উঠল। হৃদের এত রাগের শিকার হয়নি কখনো। আতঙ্কিত মায়া কেঁদে উঠে ছিটকে দূরে সরতে চাইল হৃদের ভয়ে, কিন্তু তার আগে হৃদের শক্ত থাবা পৃষ্ঠ হয় সে। মুহূর্তের মাঝে হৃদের শক্ত হাত চালান হয় মায়ার গলায়। চোখের পলকে সেই হাত মায়াকে ছিটকে ফেলল সোফার উপর। ছটফট করা মায়া দু হাতে হৃদের হাতটা গলা থেকে ছাড়াতে চাইলে হৃদের হাতের বাঁধন আরও দৃঢ় হয়। মায়ের উড়ুর পাশে সোফায় হৃদ এক পা তুলে তাতে হাতের ভর দিয়ে মায়ের ওপর ঝুঁকে পড়ে রাগে রিরি করে দাঁতে দাঁত পিষে বলল, নাটক করিস? কাকে তেজ দেখাস তুই? এত আগ্রহ দেখিয়ে আমাকে পাগল বানিয়ে এখন আঘাত করিস? আমাকে চিনিস তুই? কি মনে হয় একটু নরম সরম হয়ে কথা বলেছি দেখে এমনি ভালো মানুষ হয়ে গেলাম, আর তুই সেই সুযোগে আমাকে আঘাত করবি? তোর বাপ দাদার 14 গোষ্ঠীকে নখের ওপর তুলে মেরে ফেললেও কারো বাপের ক্ষমতা নাই ঠাহর পাওয়ার। সোজা গায়েব করে দিব আজকেই শেষবার। নেক্সট টাইম এই একই ভুল করবি তো তোর এই সুন্দর শরীরটা আগে ছিঁড়ে খাবো, তারপর তোর পরিবারের কাছে তোকে পার্সেল পাঠাবো, তাদের জানাতে যে আমি কতটা খারাপ। মনে রাখিস।